আসসালামু আলাইকুম। আজকে কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এর ৮ নাম্বার চ্যাপ্টারে ১ নাম্বার লাইভ ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জয়নাল আবেদীন। আজকের ক্লাসটিও বরাবরের মতো একটু গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ আমি আজকে যে অঙ্কটি দেখাচ্ছি এই অঙ্কটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমবিএ সিলেবাসের 2015 সালে পরীক্ষা এসেছিল। আমরা প্রশ্নটা শুরুতে দেখে নিচ্ছি একটু। Following is the income statement of Bimol and Brothers Company for the year ended on 30 জুন 2017। আমাদের এখানে বাম দিকে বলা আছে স্যালারিজ, জেনারেল এক্সপেন্স, ডিরেক্টর ফিস, অডিট ফিস, আন্ডাররাইটিং কমিশন, কন্ট্রিবিউশন অফ স্টাফ প্রভিডেন্ট ফান্ড, রিপেয়ার্স অফ মেশিনারি, রিসার্চ এক্সপেন্স, ট্রাভেলিং এক্সপেন্স, ডোনেশন, কমিশন, ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, ডিবেঞ্চার অন রিডামশন, ম্যানেজিং এজেন্ট কমিশন, loss of sales of securities, reserve for bad debts, income tax reserve, fine and penalties, net income দেওয়া আছে। আর আমাদের ডান দিকে দেওয়া আছে গ্রস প্রফিট, প্রফিট, সেলস অফ মেশিনারি, ট্রান্সফার ফিস, প্রফিট অন রিইস্যু অফ শেয়ার, ডিভিডেন্ড ইনকাম, ব্যাংক ইন্টারেস্ট। এই তথ্যগুলো আমাদের প্রশ্নে দেওয়া আছে। প্রশ্নের নিচের অংশে বলা আছে অ্যাডিশনাল ইনফরমেশন। সেখানে এ নাম্বারে বলা আছে জেনারেল এক্সপেন্স ইনক্লুডেড টাকা 15,000 as a preliminary expense and টাকা 5,000 as cost of construction of a workman canteen। অর্থাৎ জেনারেল এক্সপেন্সের 15,000 টাকা প্রিলিমিনারি এক্সপেন্সের মধ্যে অন্তর্ভুক্ত আছে, আর 5,000 টাকার কনস্ট্রাকশন কস্ট অন্তর্ভুক্ত আছে। বি নম্বরে বলছে স্যালারিজ ইনক্লুডেড টাকা 10,000 পেইড অ্যাজ এ পেনশন টু দি কেয়ার ম্যানেজার। তো স্যালারিজের 10,000 টাকা অন্তর্ভুক্ত আছে। আমাদের সি নাম্বারে বলা আছে ডিপ্রিসিয়েশন অ্যাজ পার ইনকাম ট্যাক্স রুলস অ্যামাউন্ট টু টাকা 10,000। ইনকাম ট্যাক্সের আইন অনুযায়ী ডিপ্রিসিয়েশন আছে 10,000 টাকা। ডি নাম্বারে বলা হচ্ছে এ সাম অফ টাকা 1,000 ইন রেসপেক্ট অফ ট্রাভেলিং এক্সপেন্স ইজ নট সাপোর্টেড বাই লিগ্যাল ভাউচার। তো আইনগতভাবে আমাদের 1,000 টাকা ইন ট্রাভেলিং এক্সপেন্স আছে। ই নাম্বারে বলছে এ সাম অফ টাকা 12,000 রিটেন অফ ইন দ্য পাস্ট অ্যাজ এ ব্যাড ডেট এন্ড অ্যালাউড প্রিভিয়াসলি ওয়াজ রিকভার্ড ইন দ্য ইয়ার। আমাদের ই নাম্বারে ব্যাড ডেটস আছে 12,000 টাকা। এফ নাম্বারে বলছে কমিশন ইনক্লুডেড টাকা 1,500 এস সিক্রেট কমিশন পেইড টু দ্য ম্যানেজিং ডিরেক্টর। তাহলে আমাদের কমিশন অন্তর্ভুক্ত আছে 1,500 টাকা। জি নাম্বারে পার্সেন্ট অফ ডিভিডেন্ড ডিক্লেয়ার্ড বাই দ্য কোম্পানি ইজ 5% ক্যাশ এন্ড 10% স্টক ডিভিডেন্ড। আমাদের ডিভিডেন্ডটা ডিক্লেয়ার করা হয়েছে 5% ক্যাশে এবং 10% স্টক ডিভিডেন্ডে। কম্পিউট দ্য টোটাল ইনকাম এন্ড ট্যাক্স লায়াবিলিটি অফ দ্য কোম্পানি। আমাকে নির্ণয় করতে বলছে টোটাল ইনকাম এবং ট্যাক্স লায়াবিলিটি আমাদের নির্ণয়, মানে দুটো বিষয় নির্ণয় করতে বলছে। তো চলুন আমরা শুরুতে মানে টোটাল ইনকামটা নির্ণয় করি। আমি সলিউশনে গেলাম, সেখানে এসএসএফ বিমল এন্ড ব্রাদার্স কোম্পানি লিমিটেড, অর্থাৎ পদটার নাম বললাম, অ্যাসেসমেন্ট ইয়ার 2016-17 আর ইনকাম ইয়ার 2015-16। আমরা জানি যে আমাদের আগে আয় করতে হয়, পরে কর দিতে হয়। এজন্য আমাদের আয়ের বর্ষ হচ্ছে 2015-16 আর করের বর্ষ হচ্ছে 2016-17। কম্পিটিশন অফ টোটাল ইনকাম, আমাদের আয় নির্ণয় করার জন্য আমরা শক্তি করতেছি। আমাদের এটা হচ্ছে টাকার গড় দুইটা। সবার আগে আমাদের এখানে আসবে নিট ইনকাম। নিট ইনকাম অ্যাজ পার ইনকাম স্টেটমেন্ট। আমরা নিট ইনকামটা প্রশ্ন থেকে নিয়ে আসলাম 9,04,000 টাকা। এর সাথে যোগ করব ইন অ্যাডমিসিবল এক্সপেন্স অর্থাৎ অনুমোদনযোগ্য খরচ। এই অনুমোদনযোগ্য খরচগুলো আমাদের ইনকাম স্টেটমেন্টে 30 দ্বারাই বলা হয়েছে। অর্থাৎ অনুমোদনযোগ্য খরচগুলো আমাদের একাধিক হতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে আমাদের এই অঙ্কে 11টা অনুমোদনযোগ্য খরচ আছে। এই লিস্টে আরো বাড়তে পারে। আপনারা 2-3টা অঙ্ক হাতে কলমে প্র্যাকটিস করুন, তাহলে আপনাদের এই নামগুলো আয়ত্তে চলে আসবে। আমাদের এখানে আসছে প্রিলিমিনারি এক্সপেন্স, আসছে কস্ট অফ কনস্ট্রাকশন অফ ওয়ার্কম্যান ক্যান্টিন, আন্ডাররাইটিং কমিশন, ডোনেশন, ডিবেঞ্চার রিডামশন, লস অন সেলস অফ সিকিউরিটি, ট্রাভেলিং এক্সপেন্স নট সাপোর্টিং ভাউচার, সিক্রেট কমিশন টু এমডি, রিজার্ভ ফর ব্যাড ডেট, ইনকাম ট্যাক্স রিজার্ভ, ফাইন এন্ড পেনাল্টিস। অর্থাৎ এই 11টা হচ্ছে খরচ, যা একদম প্রশ্ন থেকে আমরা খুঁজে বের করে নিয়ে আসলাম। নিয়ে এসে আমরা এই 11টা খরচকে সম্পূর্ণভাবে যোগ করলাম, টাকাগুলো প্রশ্ন থেকে বসিয়ে আমরা পেয়ে গেলাম 1,45,000। এখন এই 1,45,000 টাকা নিট ইনকামের সাথে যোগ করে আমরা নিচে পাইলাম 10,49,000 টাকা। এরপর আমরা এই টাকা থেকে আমরা বাদ দেব অ্যালাউয়েবল ডিপ্রিসিয়েশন 10,000 টাকা, যা প্রশ্নে এবং সমন্বয়ে বলা ছিল। সেখান থেকে বিয়োগ করে পাইলাম 10,39,000।
এর সাথে আমরা যোগ করব ইনকাম নট শোন ইন ইনকাম ব্যাড ডেট রিকভারেড, অর্থাৎ এটা আমাদের সমন্বয়ে বলা ছিল ব্যাড ডেট রিকভারেড 12,000 টাকা। আমরা এটা যোগ করব, যোগ করলে আমরা পেয়ে গেলাম 10,51,000 টাকা। আপনারা আস্তে আস্তে কথাগুলো মনে রাখার চেষ্টা করবেন। তো তারপর আমরা এখান থেকে বাদ দেব নন বিজনেস ইনকাম, অর্থাৎ আমাদের অব্যবসায়ী ইনকাম। আমাদের এই প্রশ্নে 5টা আছে, এই নামটা 6-7টা হতে পারে, তো আপনারা বারবার এই নামগুলো মনে রাখার চেষ্টা করবেন। নন বিজনেস ইনকাম বলতে আমরা বুঝি যে সকল ইনকাম গুলো আমাদের ইনকাম হবে কিন্তু ব্যবসা করার জন্য প্রয়োজন পড়ে না। 1 নম্বর আছে প্রফিট অফ সেলস মেশিনারি, ট্রান্সফার ফিস, প্রফিট আউট দি ইস্যু অফ শেয়ার, ডিভিডেন্ড ইনকাম, ব্যাংক ইন্টারেস্ট। আমরা এই 5টা নাম পাইলাম, 5টা টাকা প্রশ্ন থেকে বসাবো, বসিয়ে আমরা এখানে যোগ করে পেলাম 74,500। এইবার উপরের ফলাফল থেকে অর্থাৎ 10,51,000 টাকা থেকে আমরা এই নন বিজনেস ইনকামের এই 5টা টাকা বিয়োগ করে আমাদের পাইলাম 9,76,500 টাকা। আমরা এটার নাম দেব নন ইনকাম ফ্রম বিজনেস, আমরা এটার নাম দেব ইনকাম ফ্রম বিজনেস। এবার আমরা যোগ করব অ্যাড নন বিজনেস ইনকাম, অর্থাৎ উপরে যে 5টা নন বিজনেস ইনকাম পেয়েছিলাম এটা প্রথমে বিয়োগ হবে, পরে যোগ হবে। আর যোগ করার সময় এদের যে আমাদের ইনকাম ট্যাক্সের নিয়ম অনুযায়ী যে আমাদের নিয়মগুলো প্রয়োগ হয় সেই প্রয়োগিত নিয়মটা বসবে। যেমন প্রফিট অন সেলস অফ মেশিনারি আগে যা ছিল এখনো তাই বসাইলাম, ট্রান্সফার ফি এটাও বসবে, প্রফিট অন দি ইস্যু অফ শেয়ার সরাসরি বসবে, ডিভিডেন্ড ইনকাম সরাসরি বসবে। শুধুমাত্র ব্যাংক ইন্টারেস্টের ক্ষেত্রে আমাদের ছিল 4,500 টাকা, এটা আমরা 100% ধরলাম, 90 দিয়ে ভাগ করলাম, অর্থাৎ 10% উৎসে কর কর্তন করা হয়, তো আমাদের এটা আসলো 5,000 টাকা। এটাই হচ্ছে আমাদের এই যোগ এবং বিয়োগের মধ্যে ডিফারেন্স। আমরা পাইলাম 75,000 টাকা, এবার যোগ করে পাইলাম 10,51,500 টাকা। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত টোটাল ইনকাম। আপনারা বারো করে বিষয়টা খেয়াল রাখবেন। আমরা টোটাল ইনকাম পেয়ে গেলাম 10,51,500। আর এখানে একটা মজার বিষয় হচ্ছে প্রশ্নে আমাদের যা দরকার তার চেয়ে বেশি তথ্য থাকতে পারে। এজন্য আমরা যে কাজটা করব, আমরা মানে এই সলিউশনটা ভালো করে মনে রাখার চেষ্টা করব, তাহলে আমাদের টোটাল ইনকামের নিয়মটা আয়ত্তে চলে আসবে। এবার দ্বিতীয় কাজটি যাচ্ছি ট্যাক্স লাইবিলিটি। প্রথমে যে কাজটা করব, টোটাল ইনকামের যে টাকা আসছে, টোটাল ইনকামের যে টাকা আসছে সেই টাকা থেকে আমরা প্রফিট এবং ডিভিডেন্ড এই দুটো বিয়োগ করব। আমি আবারও বলছি, প্রফিট অন দি ইস্যু অফ শেয়ার এবং ডিভিডেন্ড এই দুটা বিয়োগ করব। এই দুটা বিয়োগ করার পরে যে টাকা অবশিষ্ট থাকবে তার উপর 35% ধরবো। আমি আবারও বলছি, ট্যাক্স লায়াবিলিটিটা এখানে ক্যালকুলেট করা একটু জটিল, এটা আপনাদের ধাপে ধাপে আয়ত্ত করতে হবে। ফার্স্ট যে কাজটা করবেন, টোটাল ইনকামের টাকা থেকে ব্যাংক মানে ডিভিডেন্ড ইনকাম এবং প্রফিট অন দি ইস্যু এই দুটা বিয়োগ করবেন। আমি আবারও বলছি, আমাদের যে দুটা বিয়োগ করব সেটা হচ্ছে আমরা 3টা বিয়োগ করব। একটা হচ্ছে টোটাল ইনকামের টাকা থেকে বিয়োগ করব ডিভিডেন্ড ইনকাম, তারপর আমরা বিয়োগ করব সেটা হচ্ছে প্রফিট অন দি ইস্যু অফ শেয়ার, বিয়োগ করব প্রফিট অন সেলস অফ মেশিনারি। এই 3টা বিয়োগ করার পরে যে টাকা থাকবে সেটা হলো 9,51,500 টাকা। এই টাকার উপর আমরা 35% ট্যাক্সের নিয়ম অনুযায়ী ধরবো, তাহলে পাইলাম 3,47,025 টাকা। 2 নম্বরে গিয়ে আমরা ডিভিডেন্ড ইনকাম, অর্থাৎ 1 নম্বর থেকে যে টাকাগুলো বাদ দিচ্ছেন তা এখানে ধার্য করব। 2 নম্বরে ডিভিডেন্ড ইনকাম ছিল 25,000 টাকা। এই দ্বিতীয় ডিভিডেন্ড ইনকামের উপর আমরা সবসময় ধার্য করব 20%, এটা মনে রাখবেন আপনারা, যে ডিভিডেন্ড ইনকামের উপর ট্যাক্স ধার্য হবে 20%, তাহলে পাইলাম 5,000 টাকা। 3 নম্বরে ক্যাপিটাল গেইন, আমাদের ক্যাপিটাল গেইন দুইটা ছিল, একটা ছিল প্রফিট অন দি ইস্যু অফ শেয়ার, একটা হচ্ছে প্রফিট অন সেলস অফ মেশিনারি। এই দুটো আমরা একসাথে নিলাম ক্যাপিটাল গেইন নামে, তাহলে আমাদের যোগফল হচ্ছে 35,000 টাকা। এই 35,000 টাকার 15%, তাহলে আমরা নিয়মটা খেয়াল করব, টোটাল ইনকামের উপর 35%, ডিভিডেন্ডের উপর 20%, ক্যাপিটাল গেইনের উপর 15%। আমরা ট্যাক্স ধার্য করে পাইলাম 5,250 টাকা। এবার 3টা ট্যাক্স যোগ করে পাইলাম 3,57,275 টাকা। এখান থেকে আমরা বাদ দেব ট্যাক্স ডিডাক্ট এট সোর্স। আমাদের প্রশ্ন দেওয়া ছিল 5,000, সমন্বয় ছিল 500, আমরা যোগ করে পাইলাম 5,500 টাকা। এবার 3,57,275 টাকা থেকে 5,500 টাকা ট্যাক্স ডিডাক্ট বাদ দিয়ে আমরা পাইলাম 3,51,775 টাকা। এই পরিমাণ টাকা হচ্ছে নিট ট্যাক্স লায়াবিলিটি, যা আমাদেরকে পরিশোধ করতে হবে। এটা হচ্ছে একটা কোম্পানির আমাদের ইনকাম স্টেটমেন্ট। আর এই সমস্ত অ্যান্সারের কাজ শেষ করার জন্য আমরা এখানে কিছু নোট দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন নোটে 1 নম্বর লিখছে, দা কোম্পানি ইজ ট্রিটেড অ্যাজ নন পাবলিকলি ট্রেডেড কোম্পানি, ফর দিস রিজন ট্যাক্স রেট ইম্পোজড অফ 35%, অর্থাৎ এটা পাবলিক লিমিটেড কোম্পানি হয়, আমরা এটাকে 35% ট্যাক্স ধার্য করছি। তারপরে 2 নম্বরে বলছি, প্রিলিমিনারি এক্সপেন্স আন্ডাররাইটিং কমিশন অন কস্ট অফ কনস্ট্রাকশন অফ এ ক্যান্টিন আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার,
এখানে আমরা তিনটা খরচকে আমরা ক্যাপিটাল এক্সপেন্সে ধার্য করছি। একটা প্রিলিমিনারি এক্সপেন্স, আন্ডার রিটার্ন কমিশন, একটা হচ্ছে কস্ট অফ কনস্ট্রাকশন। 3 নম্বরে বলছি ডোনেশন, ডিবেঞ্চার অফ রিডাম্পশন, রিজার্ভ ফর ব্যাড ডেটস, ইনকাম ট্যাক্স রিজার্ভ, ফাইন এন্ড পেনাল্টিজ আর নট অ্যাডমিসিবল। অর্থাৎ এই সমস্ত খরচগুলো আমাদের এখানে আসে নাই। লস অন সেলস অফ সিকিউরিটি ইজ এ ক্যাপিটাল লস। আর 5 নম্বরে বলছি প্রফিট অন সেলস অফ মেশিনারি এন্ড প্রফিট অন রিইস্যু অফ শেয়ার আর এ ক্যাপিটাল গেইন। আমরা এইমাত্র দেখলাম যে প্রফিট দুইটা ছিল, একটা মেশিনারির উপর আর একটা হচ্ছে আমাদের শেয়ারের উপর, এই দুটাকে আমরা ক্যাপিটাল গেইন বললাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা এই গাণিতিক সমস্যাটি বারবার করুন, কারণ কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং থেকে 8 নাম্বার চ্যাপ্টার থেকে এই অঙ্কটি অত্যাধিক গুরুত্বপূর্ণ। এটা বারবার প্র্যাকটিস করতে হবে, পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক। আর আপনাদের আজকের ক্লাসে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।